যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, যাদের ঢাবিতে হয় নাই, তাদের নেক্সট টার্গেট হিসাবে আমি মনে করি এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন পাবা। সো আমি আর কথা বাড়াবো না, চলে যাব। তোমরা জাস্ট এই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের ক্লাসটাকে বন্ধু বান্ধবকে একটু ক্লাসে যুক্ত করে দাও, যাতে করে আমরা একসাথে সবাই ক্লাস করতে পারি। তো প্রথম যে প্রশ্নটা আমরা নেব, আসসালামু আলাইকুম ভাইয়া, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা মেনশন করে দিচ্ছ সবাইকে ধন্যবাদ। দেখো, আমরা যদি প্রশ্নগুলো একটা একটা করে দেখি, প্রথম যে প্রশ্নটা ভাইয়া, প্রশ্নটা হচ্ছে বিক্রয় বইতে জাল লিপিবদ্ধ হয়। এখন আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি, যে বিক্রয় বই একটা বিশেষ জাবেদা। সনাতন পদ্ধতিতে, সনাতন অ্যাকাউন্টিংয়ে যেটাকে আমরা বই বলতাম, আধুনিক অ্যাকাউন্টিংয়ে সেটাকে আমরা বলি জাবেদা। সো আমরা সবাই জানি বিক্রয় বই একটা জাবেদা। আর এই জিনিসটা যেহেতু আমরা সবাই জানি, সেহেতু আমরা একটু জানবো। আমরা এই যে জাবেদাগুলো বলি, এগুলাকে বলা হয় বিশেষ জাবেদা। তাহলে বিশেষ জাবেদা সাধারণত 6টা। কয়টা ভাইয়া? সাধারণত আধুনিক অ্যাকাউন্টিংয়ে 6টা, সনাতন অ্যাকাউন্টিংয়ে 8টা ছিল। সেই জাবেদাগুলো কি? সেই জাবেদাগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, আমরা সবাই একটু ব্যাখ্যাটা লিখি। তারপরে হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, একটু তোমাদের বোঝার জন্য আমি জাস্ট লিখছি। বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। ওকে, এই জাবেদাগুলোকে আমরা বলবো হচ্ছে বিশেষ জাবেদা। তাহলে বিশেষ জাবেদা কয়টা ভাইয়া? শুরু করছি। তাহলে বিশেষ জাবেদা হচ্ছে ভাইয়া 6টা। ওকে, এই 6টা বিশেষ জাবেদা আমরা একটু সরি, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ওকে, হ্যাঁ, তাহলে বিশেষ জাবেদা হচ্ছে 6টা। কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং সর্বশেষ হচ্ছে ভাই নগদ প্রদান জাবেদা। এখন একটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যে 6টা জাবেদা লিখেছি, এই 6টা জাবেদাকেই সনাতন অ্যাকাউন্টিংয়ে বলা হতো বই, অর্থাৎ ক্রয় বই। বর্তমানে যেটাকে আমরা জাবেদা বলি, সনাতন অ্যাকাউন্টিংয়ে সেটাকে জাবেদা বলে বলা হতো বই। এর মধ্যে প্রথম যে 4টা বই বা জাবেদা, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই 4টা জাবেদাই হচ্ছে আমাদের মূলত ধারে লেনদেন সংক্রান্ত বা বাকিতে লেনদেন সংক্রান্ত, ধারে বা বাকিতে লেনদেন সংক্রান্ত। তাহলে একটা বিষয় এখানে স্পষ্ট ধারণা তোমরা নাও, সেটা হচ্ছে ধারে বা বাকিতে লেনদেন সংক্রান্ত জাবেদাগুলো আমাদের 4 ধরনের জাবেদায় যায়। সেটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। এখন কথা হচ্ছে, ধারে লেনদেন কি সকল ধরনের লেনদেন যায়? না, ধারে লেনদেনের মধ্যে স্পেসিফিক শুধুমাত্র ধারে পণ্য সংক্রান্ত, ধারে পণ্য। এই পণ্য মানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি সেটা। ওকে, তাহলে ব্যবসায় যে প্রোডাক্টটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়, সেই পণ্য যখন আমরা ধারে ক্রয় করব তখন ক্রয় জাবেদা লেখা হবে, যখন ধারে বিক্রয় করব তখন বিক্রয় জাবেদা লেখা হবে, যখন ধারে ক্রয়কৃত পণ্য আমরা ফেরত দেব তখন ক্রয় ফেরত জাবেদা লেখা হবে, যখন ধারে বিক্রিত পণ্য আমাদের কাছে ফেরত আসবে তখন বিক্রয় ফেরত জাবেদা লেখা হবে। তাহলে প্রথম যে 4টা জাবেদা আমরা বলেছি, প্রত্যেকটাই ধারে বা বাকিতে পণ্য সংক্রান্ত ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের সাথে রিলেটেড। সো বোঝাই যাচ্ছে বিক্রয় বই মানে হচ্ছে বিক্রয় জাবেদা। তাহলে বিক্রয় জাবেদায় সাধারণত কি লেখা হবে? আমি তো বলেছি বিক্রয়ের মধ্যে কি সাথে কি জড়িত? বাকিতে বা ধারে, তার মানে ধারে বিক্রয় জড়িত। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝে যাব যে বিশেষ জাবেদা এই যে 6টা, এর মধ্যে প্রথম 4টা হচ্ছে বাকিতে লেনদেন সংক্রান্ত, আর পরের যে 2টা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, সেটা হচ্ছে নগদ লেনদেনের সাথে সম্পর্কযুক্ত। আশা করি বুঝতে পেরেছ। এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কি হবে? বিক্রয় বইতে সাধারণত লেখা হবে ধারে বা বাকিতে বিক্রয়। আশা করি তোমরা ক্লিয়ার, আশা করি তোমরা ক্লিয়ার। আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে,
সালাম আলাইকুম ভাইয়া হাফসা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। সবাই প্রথম প্রশ্নটা ক্লিয়ার কিনা? আমাদের প্রথম প্রশ্নটা সবাই ক্লিয়ার কিনা? ব্যাটারিটা চেঞ্জ করতে হবে মনে হয়, দুই ব্যাটারি, তাহলে বারবার আটকে যায় কেন? লাইভ ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা এখান থেকে ক্লিয়ার। এই প্রথম প্রশ্নটা আমরা সবাই পারবো। তাহলে বিক্রয় বইতে সাধারণত লেখা হবে বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয়, অথবা এটাকে আমরা বলতে পারি অলিখিত বিক্রয়। আশা করি প্রথম প্রশ্নটা সবাই ক্লিয়ার। প্রথম প্রশ্নটা সবাই ক্লিয়ার তো? তাহলে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে অগ্রিম খরচের সমন্বয়। এই প্রশ্নটা আমাদের জন্য অতি বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে আমরা খুব সহজে কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টাতে আমরা যাচ্ছি। তো শুরুতে আমি একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি। অগ্রিম খরচ, ভাইয়া অগ্রিম খরচের জন্য তুমি জাবেদা দিলে কি দিবে? ধরো তুমি যদি ভাড়া অগ্রিম দাও, ভাড়া অগ্রিম, তাহলে সাধারণ জাবেদা তুমি কি কি প্রদান করবে একটু বলো তো? ভাড়া অগ্রিম প্রদান করা হলে আমরা কি জাবেদা দিব? আমরা জাবেদা দিব সাধারণত অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ আমি যদি ভাড়া অগ্রিম দিই তাহলে আমার নগদ টাকা চলে যাবে। তাহলে এটা হচ্ছে একটা সাধারণ জাবেদা, খেয়াল করবা। এখন তুমি যদি অগ্রিম ভাড়া দাও, শুরুতে মনে করো 1 বছরের ভাড়া তুমি প্রথম মাসে দিয়ে দিয়েছো। তুমি জানুয়ারি মাসে মনে করো 12,000 টাকা ভাড়া দিয়ে দিয়েছ। এই 12,000 টাকা ভাড়া কত মাসের ভাড়া? মনে করো 1 বছরের ভাড়া তুমি প্রথম মাসে দিয়ে দিয়েছো। এখন প্রথম মাস যখন চলে যাবে, খেয়াল করবা, তখন তোমার কিন্তু এই অগ্রিম ভাড়াটা আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? প্রথমে যখন তুমি রুমে উঠেছ তখন মালিক পক্ষ তোমার কাছ থেকে ভাড়া পাইতো কত? প্রতি মাসে 1,000 করে। এখন তুমি কি করেছো? 1 মাসের ভাড়া না দিয়ে 1 বছরের ভাড়া 12,000 টাকা দিয়ে দিয়েছো। তাহলে প্রতি মাসে কত টাকা করে তোমার ভাড়া কমবে? ওই মালিক পক্ষ থেকে যেহেতু তোমার প্রতি মাসে 1,000 টাকা করে কেটে রাখবে, তার মানে তোমার জানুয়ারি শেষে যখন ফেব্রুয়ারিতে যাবা, হ্যাঁ ফেব্রুয়ারিতে যাবা, জানুয়ারি মাসের শেষে তুমি জাবেদা কি দিবা? আমি জানুয়ারি মাসেই ধরি, জানুয়ারি মাসের 31 তারিখে যখন তোমার ভাড়াটা সমন্বয় করবে, তখন খেয়াল করো তোমার এই যে অগ্রিম ভাড়া দিয়েছো তুমি 12,000 টাকা, সেটা কত মাসের? 12 মাসের। কিন্তু জানুয়ারি মাস শেষে কিন্তু 1 মাস কমে যাবে, তার মানে তোমার অবশিষ্ট থাকবে 11 মাস। তার মানে অগ্রিম ভাড়া থাকবে তখন 11 মাসের। আর 1 মাসেরটা কি হবে? 1 মাসেরটা খরচ হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি সম্পদের মেয়াদ শেষ হলে সেটা খরচ হয়ে যায়। দ্যাট মিনস এই অগ্রিম ভাড়াটা তখন জানুয়ারি মাসের 31 তারিখে খরচ হয়ে যাবে, সেজন্য আমাদের ব্যয় বাড়বে। তখন আমরা জাবেদা দিব ভাড়া খরচ ডেবিট, খেয়াল করবা। আর এই যে অগ্রিম ভাড়া 12,000 আছে সেখান থেকে 1,000 কমে যাবে, সেজন্য আমরা অগ্রিম ভাড়া ক্রেডিট করব। কত টাকা? 1,000 টাকা। তাহলে ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, কত টাকা? 1,000 টাকা 1 মাস শেষে। এখন 1,000 টাকা যখন ক্রেডিট করব, দেখো আলটিমেটলি কি হচ্ছে? অগ্রিম ভাড়া ডেবিটে 12,000, ক্রেডিটে 1,000। দ্যাট মিনস অটোমেটিকলি অগ্রিম ভাড়া 11,000 হয়ে গেছে। ওই যে ডেবিট 12,000, ক্রেডিট 1,000। তাহলে তোমার সমন্বয় যে করেছো জানুয়ারি মাসের 31 তারিখে, কত মাসের ভাড়া সমন্বয় করেছো ভাইয়া? 1 মাসের। তাহলে 1 মাসের ভাড়া 1,000 টাকা সমন্বয় করার কারণে কি হয়েছে? একদিকে তোমার ভাড়া খরচ নামে একটা ব্যয় বেড়েছে। তাহলে এটা হচ্ছে একটা ব্যয়, ভাড়া খরচ নামে একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আগে যে অগ্রিম ভাড়া নামক তোমার একটা সম্পদ ছিল, কারণ অগ্রিম ভাড়া আমার জন্য কেন সম্পদ? কারণ এখান থেকে আমি ভবিষ্যৎ সুবিধা পাবো। সো 12 মাসের ভাড়া যেহেতু অ্যাডভান্স দিয়েছো, সেখান থেকে তুমি সুবিধা পাবা, সেজন্য এটা সম্পদ ছিল। সম্পদ ডেবিট হলে সম্পদ বাড়ে, এ বৃদ্ধি পায়। কিন্তু দেখো সমন্বয় করার পরে তোমার এই সম্পদ ক্রেডিট হয়েছে, তার মানে সম্পদ হ্রাস পেয়েছে। অর্থাৎ অগ্রিম ভাড়ার সমন্বয় করার কারণে আমাদের কি হয়েছে? একদিকে ব্যয় বেড়েছে, অন্যদিকে সম্পদ কমেছে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এখন আমি অগ্রিম ভাড়া যেহেতু একটা খরচ, এই সমন্বয়ের সাথেই আমি এটাকে মিলাবো। তাহলে অগ্রিম খরচের যদি সমন্বয় করি তাহলে আমাদের খরচ বাড়বে আর সম্পদ কমবে। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যয় বৃদ্ধি বা খরচ বৃদ্ধি, সম্পদ হ্রাস। তাহলে ব্যয় বৃদ্ধি বা খরচ বৃদ্ধি কোথায় আছে? খরচ বৃদ্ধি এখানে আছে, আর সম্পদ হ্রাস এখানে আছে। সঠিক উত্তর হবে বি।
আমরা কি সবাই বুঝেছি? হ্যাঁ, সম্পদ হ্রাস, খরচ বৃদ্ধি, এটার আলাদা একটা টেকনিক আছে, স্পেশাল একটা টেকনিক আছে, সেই জিনিসটা আমরা একটু আলোচনা করব। দেখো, আমরা যদি সবসময় একটা বিষয় মাথায় রাখবো যে যদি আমাদের এখানে সম্পদ থাকে, জাবেদা যদি সম্পদ থাকে, উপরে যদি সম্পদ থাকে আমরা খরচের জাবেদা দিব, যদি খরচ থাকে তখন আমরা সম্পদের জাবেদা দিব, দায় থাকলে আয়ের জাবেদা দিব, আয় থাকলে দায়ের জাবেদা দিব। অর্থাৎ জাস্ট কি করব, জাবেদা সবসময় বিপরীত জাবেদাটা দিব। সেজন্য আমরা এই যে এখানে অগ্রিম খরচ, এটাকে সম্পদ, সেজন্য আমরা জাবেদা দিয়েছি কিসের? খরচের। দ্যাট মিনস খরচ থাকলে সম্পদের জাবেদা, সম্পদ থাকলে খরচের জাবেদা। আশা করি কারো কোনো প্রবলেম নাই। এইটা কোন ক্লাসের? এটা হচ্ছে ভাইয়া আমাদের জিএসটি প্লাস আর ইউ কোর্সের ক্লাস। আপনারা করতে পারেন ক্লাসটা, আশা করি ভালো লাগবে। আর আজকে যারা আমার ফার্স্ট ক্লাস করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা ক্লাস শেষে একটা ফিডব্যাক দিবেন আপনাদের ক্লাসটা কেমন লাগলো, মোটামুটি ক্লিয়ার হয়েছেন কিনা বিষয়গুলো, সেই বিষয়ে একটু জানাবেন। ওকে, তাহলে টেকনিকটা একটু মাথায় রাখবেন যে আমরা অগ্রিম সামান্য জাবেদা জানার টেকনিকটা কি, সামান্য জাবেদা পারার টেকনিকটা আমি বলেছিলাম। একটা টেকনিক মাথায় রাখবে সবসময়, সেটা হচ্ছে আমরা কি করব, সম্পদ থাকলে, আমাদের যদি সম্পদ থাকে তাহলে আমরা খরচের জাবেদা দেব, আর খরচ থাকলে আমরা কার জাবেদা দিব, সম্পদের জাবেদা দেব। এই টেকনিকটা মাথায় রাখলেই হবে। ওকে, ভাইয়া আমি মালহিয়া ঢাকা থেকে, ক্যামেরাটা এমন করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছো সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, সবাই সবার জায়গা থেকে। হ্যালো রাহিম ভাই, সিয়াম, রাহিম ভাই, এখান থেকে না হলে ক্লাসটা অন্য রুমে দিলে ভালো হতো না, এভাবে ক্লাস নিতে। ওকে, আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে, ওকে এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে। আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে, সবাই যাতে সবার জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার করে দিই বন্ধু বান্ধবের কাছে। আমরা, আমাকে দেখতে পাচ্ছ? সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো, সব কিছু ক্লিয়ার আছে কিনা? আমাদের ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছে যার কারণে ক্লাসটা একটু আটকে গেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব তারপরেও যাতে আমরা ক্লাসটা মিস না করি, আজকের ক্লাসটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। সো সবাই সবার জায়গা থেকে যেটা করবা সেটা হচ্ছে ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই দেখবা। পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা, একটু শেয়ার করে দিবা, যাতে করে আমরা ক্লাসটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন আসো আমরা পরবর্তী যে স্টেপ, পরবর্তী বিষয়টাতে যাব, সেটা হচ্ছে আমাদের এখানে নেট সমস্যা করতেছে কেন? পরবর্তী যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সমাধান করব। দেখো, প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, তবে এই প্রশ্নটাও মাঝে মধ্যে আমাদেরকে প্রবলেমে ফেলতে পারে। প্রশ্নটা হচ্ছে কি, সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। মানে হচ্ছে তুমি তোমার গ্রাহককে সেবা দিয়েছো, তোমার যে গ্রাহক বা কাস্টমার আছে সেই কাস্টমারকে তুমি সেবা দিয়েছো, অথবা তোমার যে ক্রেতা তাকে তুমি সেবা দিয়েছো বাকিতে, কারণ নগদ টাকা পাও নাই, তার মানে সেবাটা বাকি দিয়েছো। এখন বাকিতে যদি তুমি সেবা দাও, বাকিতে খেয়াল করবা, বাকিতে সেবা দেওয়া মানে হচ্ছে তোমার দেনাদার বাড়া। কেন? কারণ তুমি যাকে সেবা দিচ্ছ তার কাছ থেকে ভবিষ্যতে তুমি টাকা পাবা, আর যার কাছ থেকে আমরা ভবিষ্যতে টাকা পাই বা পাবো, অ্যাকাউন্টিং এর ভাষায় তাকে বলা হয় প্রাপ্য হিসাব।
যেহেতু ভবিষ্যতে টাকা পাবো সেজন্য প্রাপ্য হিসাব নামে একটা সম্পদ আমাদের বাড়বে, সেজন্য আমরা জাবেদা কি করব, প্রাপ্য হিসাব ডেবিট। অন্যদিকে যেহেতু সেবা প্রদান করেছ সেটা তোমার একটা আয়, সেবা থেকে তুমি টাকা পাবা, সেবাটা একটা আয়, সেজন্য আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, ওই হিসাবে সেবা আয় ক্রেডিট। এটা হচ্ছে আমাদের জেনারেল জাবেদা। এখন দেখো আমাদের কিন্তু জাবেদা এখানে চায় নাই, বলেছে মৌলিক হিসাব সমীকরণে প্রভাবটা। এখন মৌলিক হিসাব সমীকরণ কয়টা আমরা সবাই জানি, মৌলিক হিসাব সমীকরণ তিনটা উপাদান, একটা হচ্ছে এ সমান এল প্লাস ওই অথবা ই অথবা এসসি অথবা পি, যাই বলি না কেন, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। এখন এই যে এটার মধ্যে এটাকে প্রভাব ফেলবো, তাহলে আমরা জানি প্রাপ্য হিসাবে একটা সম্পদ, তাহলে সম্পদ ডেবিট মানে এ বৃদ্ধি, আর সেবায় একটা আয়। আমরা একটা কথা মনে রাখবো, সম্পদ আর দায় ছাড়া বাকি আয় ব্যয় মূলধন উত্তোলন সবকিছু চলে যায় কিসের মধ্যে, ওই বা ই এর মধ্যে। তাহলে সেবায় কোথায় চলে যাবে, মালিকানা সত্ত্বে। আর যেহেতু এটা একটা আয়, আয়ের সাথে মালিকানা সত্ত্বের একটা পজিটিভ সম্পর্ক, অর্থাৎ আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, আয় কমলে মালিকানা সত্ত্ব কমে। দ্যাট মিনস সেবা আয় যখন বেড়েছে, আয়টা বাড়লে টাকাটাকে পাবে, মালিক পাবে, কারণ তার মানে মালিকের মালিকানা সত্ত্ব বাড়বে, সেজন্য আমাদের ওই বৃদ্ধি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। অর্থাৎ এই জাবেদায় প্রাপ্য হিসাব মানে আমাদের সম্পদ বৃদ্ধি, আর সেবায় মানে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে এখানে আমরা সমীকরণের বিষয়টা কি লিখব একটু দেখো তো সবাই। প্রত্যেকটা দিন এরকম হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, সঠিক উত্তর কি হচ্ছে ভাইয়া, একটু প্রবলেম হয়ে যাচ্ছে না, একটু জাস্ট একটু কিপ পেশেন্স প্লিজ, একটু ধৈর্য ধরো, আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে শুরু করব। আমরা আজকে ক্যামেরাতে কি জানি হয়েছে, একটু পরে পরে আটকে যাচ্ছে। ওকে, সমস্যা না, আমরা আটকে থাকবো না, ক্যামেরা আটকে থাকুক বাট আমরা আটকে থাকবো না, সমস্যা নাই, তোমরা একটু লাইনে থাকো, আমরা এখনই চলে আসতেছি আবার তোমাদের সাথে। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সেবা আয় বা প্রাপ্য হিসাবে যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেই বিষয়টায় দেখো, এই এই লেনদেনের কারণে আমাদের কি হচ্ছে, সম্পদ আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। আমার কথা একটু শোনো, ওকে? স্যার ক্লাস করব না, স্যার আর ক্লাস করব না, আচ্ছা এরপরে আর আটকেবেন এরপরে আর প্রবলেম হবে না আশা করছি, হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করো। আমার বিরক্ত হয়ে গেছে। আসছে আসছে, আশা করি এরপরে আর প্রবলেম হবে না, হ্যাঁ আশা করি, হ্যাঁ কাজ করা হয়েছে, আশা করি আর প্রবলেম হবে না। এটা হচ্ছে আমাদের ব্যাড লাক, আমার ক্লাসটা একটু বেশি আটকে, জানি না কেন। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ, প্রতিদিনই হয় হাবিবা জান্নাত, রেগুলারলি প্রবলেম, ব্যাটারিতে চার্জ নাই মেবি, কিছু দেখা যায় না, আর ক্লাস করব না। না না, আপনারা যদি ক্লাস না করেন ভাইয়া পিডিএফ দেওয়া হবে না, ইনশাল্লাহ পিডিএফটা দিয়ে দিব, ইনশাল্লাহ পিডিএফটা দেওয়ার ট্রাই করব, ওকে সমস্যা নাই। এখন দেখো তাহলে আমরা এটা ক্লিয়ার কিনা, পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। তাহলে বাকিতে সেবা প্রদান করলে আমাদের কি হয়, এক লাইনে যদি আমরা বলি তাহলে একদিকে আমাদের প্রাপ্য হিসাব নামে সম্পদ বাড়ে, একদিকে আমাদের প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়ে, অন্যদিকে আমাদের সেবা আয় বৃদ্ধি পায়, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আশা করি এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন যেটা এসেছে, এই প্রশ্নটা দেখো একই প্রশ্নে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, আবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছে, একটাতে বাংলাতে এসেছে আরেকটাতে ইংলিশে এসেছে, জাস্ট পার্থক্য এইটুকু, একটু খেয়াল করো। প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা একটু প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে দেখি। দেখো বলছে ক্লোজিং এন্ট্রিজ সম্পন্ন করলে যে হিসাবটির ব্যালেন্স শূন্য হয়ে যাবে। এখন ক্লোজিং এন্ট্রিজ মানে কি,
ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে সমাপনী দাখিলা। এখন ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিল বা সমাপ্ত দাখিলা যেটা, সেটা কি? সেটা হচ্ছে আমরা সবাই জানি আমাদের হিসাব মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এখন বলবা যে ভাইয়া আবার কি বলতেছেন নতুন করে? এটা না, এটাই সত্য। একটা হচ্ছে স্থায়ী হিসাব, আরেকটা হচ্ছে অস্থায়ী হিসাব। তাহলে একটা হচ্ছে কি হিসাব ভাইয়া? স্থায়ী হিসাব। একটু নোট করবেন আপনারা, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী হিসাব। আরেকটা হচ্ছে অস্থায়ী হিসাব। অস্থায়ী হিসাবের আরেকটা নাম হচ্ছে সাময়িক হিসাব বা নামিক হিসাব। এখন এই স্থায়ী হিসাব হচ্ছে কোনগুলো আমরা সবাই মাথায় রাখবো। আমরা যে হিসাব সমীকরণ একটু আগে পড়েছি, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। আর কি? মালিকানা সত্ত্ব। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের স্থায়ী হিসাব। ওকে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা হিসাবকে আমরা বলবো কি হিসাব? স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব, যেগুলা আমাদের বছর শেষে যেগুলা কি হয়ে যায় না, নিঃস্ব হয়ে যায় না, বা কি হয়ে যায় না, শেষ হয়ে যায় না, বা শূন্য হয়ে যায় না, সেই হিসাবগুলোকে আমরা বলি স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব বা কি হিসাব, কি বলে, ফিক্সড অ্যাকাউন্টস। এখন দেখো আর কিছু হিসাব আছে অস্থায়ী হিসাব, যেগুলা বছর শেষেই বন্ধ হয়ে যায় বা যেগুলার ব্যালেন্স শূন্য হয়ে যায়। এই হিসাবগুলো হচ্ছে আয়, ব্যয়, এরপরে বিপরীত মালিকানা সত্ত্ব হিসেবে উত্তোলন বা লভ্যাংশ বা ট্রেজারি স্টক উত্তোলন। এই তিনটা জিনিসই আমি আপাতত লিখলাম। তাহলে এই অস্থায়ী হিসাব এবং স্থায়ী হিসাব, এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা একটু বলো সবাই। তাহলে এখন আমরা যেহেতু দেখেছি এটা স্থায়ী হিসাব, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের এই বছর শেষ হলেও এই হিসাবগুলো থেকে যাবে, প্রতিষ্ঠান থেকে কখনো এই হিসাবগুলো মুছবে না। কিন্তু অস্থায়ী হিসাব যেগুলা, ওকে, অস্থায়ী হিসাব যেগুলা, এই হিসাবগুলা কিন্তু বছর শেষে কি হয়ে যাবে? আয়, ব্যয়, হ্যাঁ, উত্তোলন, এগুলা বছর শেষে বন্ধ হয়ে যাবে। তাহলে এগুলা যেহেতু বছর শেষে বন্ধ হয়ে যাবে, এগুলাকে বন্ধ করার জন্য বা এগুলার ব্যালেন্সকে মূলধনে স্থানান্তর করার জন্য হিসাবকালের শেষে বা হিসাবকাল বন্ধ করার জন্য আমরা যে দাখিলাটা দিই সেটার নামই হচ্ছে সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রিজ। এই সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রিজ দেওয়া হয় মূলত এই নামিক হিসাব বা অস্থায়ী হিসাবগুলো জের বন্ধ করার জন্য, অথবা এগুলার জের শূন্য করে এগুলাকে মালিকানা সত্ত্বে স্থানান্তর করার জন্য। এখন আমরা একটা বিষয় এখান থেকে দেখব, খেয়াল করো। যেহেতু আমরা জেনেছি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এখানে আসবে না, তার মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে ভাইয়া কি? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে একটা বিপরীত সম্পদ। একটা কি সম্পদ? এটা একটা বিপরীত সম্পদ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটা বিপরীত সম্পদ। এটা হচ্ছে, এটার বাংলা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে অবচয় যে তহবিলে গিয়ে জমা হয় সেটা। যেহেতু এটা একটা পুঞ্জীভূত অবচয়, এটা সম্পদের পরিমাণকে কমায়, সেজন্য এটাকে বলা হয় বিপরীত সম্পদ। আমরা সবাই জানি হিসাব 5 প্রকার: আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ঠিক তার বিপরীতে আবার 5টা হিসাব আছে। সেটা কি? বিপরীত আয়, বিপরীত দায় এবং বিপরীত মালিকানা সত্ত্ব। সেই হিসাবে যেহেতু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবসর সম্পদের পরিমাণকে কমায়, এটা একটা বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ হলেও এটা একটা সম্পদ। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ। সাপ্লাইজ মানে হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি হচ্ছে অফিস সাপ্লাইজ বলতে পারি। এটা হচ্ছে বিজ্ঞাপন সাপ্লাইজ। এই সাপ্লাইজটা হচ্ছে আমাদের একটা চলতি সম্পদ। ওকে, এটা একটা চলতি সম্পদ। মাঝারি মানের যে সম্পদগুলো অফিসে আমরা ব্যবহার করি সেগুলোকে অফিস সাপ্লাইজ বলে। আর অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ মানে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তির জন্য যে সাপ্লাইজটা আমরা ব্যবহার করি। প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স মানে হচ্ছে অগ্রিম বীমা, এটাও একটা চলতি সম্পদ। ওকে, এটাও একটা চলতি সম্পদ। তাহলে এ, বি, সি তিনটাই হচ্ছে আমাদের সম্পদের মধ্যে পড়ে গিয়েছে। যেহেতু তিনটাই আমাদের সম্পদের মধ্যে পড়ে গিয়েছে, বাকি যেগুলো আছে, বাকি কি কি আছে? বাকি শুধু আছে একটা, সার্ভিস রেভিনিউ। এই সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবা আয়। তার মানে এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত, সেবা দিয়ে আমরা যে আয়টা করি সেটাকে বলা হয় সেবা আয়, যেটাকে ইংলিশে বলে সার্ভিস রেভিনিউ।
তোমাদের জিএসটিতে এসেছে কিন্তু প্রশ্নটা বাংলাতে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে ইংরেজিতে, প্রশ্ন কিন্তু একটাই। ওকে, তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই আয় ব্যয় উত্তোলন এগুলো আমরা বন্ধ করে দিই, সেজন্য সঠিক উত্তর হবে ডি। তাহলে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে, ইভেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার এসেছে। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ভোলা থেকে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসটা কারা ফার্স্ট ক্লাস করতেছো, আমার ক্লাসটা অবশ্যই কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা, তোমাদের ফিডব্যাকের আশায় আছি। অনেক কষ্ট করে ক্লাস নিতে হচ্ছে, হ্যাঁ, এত রাতে একেবারে রোজা নামাজ সব শেষ করে তারপরে তোমাদের সামনে আসলাম। তোমরা যদি ভালোভাবে রেসপন্স করো তাহলে এই ক্লাসগুলো 10:30টায় আমি প্রতিদিন নেওয়ার চেষ্টা করব। যদি তোমরা আমার পাশে থাকো তাহলে ক্লাসগুলো কন্টিনিউ হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি যতটুকু শিখলাম এই 4 নাম্বার প্রশ্নটাও আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাচ্ছি। দেখো এই প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটাকে আমরা একটু দেখি। প্রশ্নটা হয়েছে, বলছে ব্যাংক চার্জ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলবশত 620 টাকা ডেবিট করা হয়েছে। নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্য কত? প্রশ্নটা কিন্তু এটা। এখন এই প্রশ্নটা দেখে অনেকের মনে প্রবলেম হতে পারে, অনেকে এই প্রশ্নটা দেখে একটু ঘাবড়ে যেতে পারো, কারণ এই প্রশ্নটা আসলে একটু অন্যরকম প্রশ্ন। তোমরা যে প্রশ্নগুলো আগে দেখে এসেছো তার চেয়ে অপেক্ষাকৃত একটু জটিল। যারা অ্যান্সার করতেছেন তাদেরকে ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ। অ্যান্সার করতেছেন যারা, তাদেরকে ধন্যবাদ। অ্যান্সার করতে থাকেন, আপনারা একটু কমেন্টে জানান যে অ্যান্সার কি হতে পারে। আমি এর পরবর্তীতে এটার ব্যাখ্যাতে চলে যাব। ব্যাখ্যাতে গেলে আমরা অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। দেখো ব্যাখ্যাতে যদি আমি শুরুতেই যাই তাহলে আমরা একটা বিষয় চিন্তা করব যে আমাদের নগদান বই, এই নগদান বই কে প্রস্তুত করে? আমানতকারী বা ব্যবসায়ী, আমি বলতে পারি ব্যবসায়ীর বই বা আমানতকারীর বই। আর ব্যাংক বিবরণী হচ্ছে আমানতকারীর পক্ষে ব্যাংক যে স্টেটমেন্টটা তৈরি করে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী। তাহলে এটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ প্রস্তুত করে। এখন আমাদের নিয়মটা কি? আমাদের এই আমানতকারীর দুইটা জেদ থাকে, আমানতকারীর বই বা এটাকে আমরা বলতে পারি নগদান বই। এই নগদান বই আমাদের দুইটা জেদ থাকে, নগদান বই। খেয়াল করবা, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ঠিক একইভাবে ব্যাংক বিবরণীতেও আমাদের দুইটা জেদ থাকবে স্বাভাবিকভাবে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। এখন প্রবলেমটা কোথায় হয় খেয়াল করো, প্রবলেমটা হয় এখানে। আমাদের সিস্টেমটা কি? আমরা যে টাকাটা ব্যাংকে জমা দিই তাহলে এটা আমার জন্য সম্পদ, সেজন্য আমি এটাকে ডেবিট করি, আমি এখানে জমা দিলে ডেবিট করি। কিন্তু ব্যাংকের কাছে সেটা দায়, সেজন্য সেটা দায় হিসাবে ব্যাংক কি করে? ক্রেডিট করে। তার মানে আমাদের বা ব্যবসায়ের ব্যাংক জমা ব্যবসায় যেমন সম্পদ হিসাবে ডেবিট বসে, সেটা ব্যাংকের দায় হিসাবে ক্রেডিটে বসে। আবার ঠিক আমরা যদি কোনো চেক ব্যাংক থেকে টাকা উত্তোলন করি বা কোনো পাওনাদারকে চেক প্রদান করি তখন আমরা নগদান বইতে ক্রেডিট করি বা মাইনাস করি। ব্যাংক সেটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, সেজন্য তারা এটা কি করে? উল্টো ডেবিট করে। এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি ব্যাংক চার্জ খেয়াল করো তো, ব্যাংক চার্জ মানে হচ্ছে ব্যাংকে যে আমি টাকাটা রেখেছি সেজন্য ব্যাংক কিছু টাকা কেটে রেখেছে, আমাকে যে সেবা দিয়েছে সে সেবা বাবদ বা সার্ভিস বাবদ ব্যাংক কিছু টাকা কেটে রেখেছে। এই কাটাটা ব্যাংক কোথায় রাখবে বলো তো? ব্যাংক জমা হলে তো ক্রেডিট করে, তার মানে কাটলে অবশ্যই ডেবিট করবে। তাহলে ব্যাংক এখানে কি করেছে? এই টাকাটা এখান থেকে কত টাকা? 260 টাকা ক্রেডিট করেছে। তাহলে আমি কি করব? আমি ব্যাংক যেহেতু ডেবিট করেছে আমার কি করা উচিত? আমি তো আর ডেবিট করব না, আমার জমা হলে ডেবিট হয়, কিন্তু আমার কাটা গেলে কি করব? ক্রেডিট করব। তার মানে আমি 260 টাকা ক্রেডিট করার কথা, কিন্তু আমি কি করেছি? উল্টো নগদান বইতে 620 টাকা ডেবিট করেছি, আমি উল্টো এই পাশে 620 টাকা লিখেছি। তাহলে কি হলো? ভুলটা কার হয়েছে? ব্যাংকের না আমার?
আমার মানে ব্যবসায়ীর ভুল হয়েছে। কি হয়েছে? ব্যবসায়ী 620 টাকা এখানে ডেবিট করছে। এখন সংশোধন কে করবে? যার ভুল সে, অর্থাৎ ব্যবসায়ী সংশোধন করবে। কিভাবে করবে? দেখো, এই 620 টাকা তো এখানে থাকার কথা না, তাহলে ব্যবসায়ী কি করবে? এখান থেকে 620 টাকা কেটে দিবে। কিভাবে কেটবে? এই যে 620 টাকা ডেবিট করছে এটাকে মোছার জন্য এখানে আবার ক্রেডিট করবে, তাহলে এই 620 কাটা যাবে ক্রেডিট করার কারণে, তাহলে এটা কাটা গেল। কিন্তু অ্যাকচুয়ালি 260 কি এখনো লেখা হয়েছে ক্রেডিট পাশে? হয় নাই, তাহলে এই 260 আবার ক্রেডিট করবে। তাহলে টোটাল ক্রেডিট নগদান বইতে কত হবে? 628 628 880 টাকা। তাহলে ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের পার্থক্য হবে টোটাল 880 টাকা। ব্যাখ্যা ক্লিয়ার কিনা? ব্যাখ্যা ক্লিয়ার? সিউতে ব্যাখ্যা ক্লিয়ার কিনা একটু বলেন তো যারা লাইভে আছেন। যারা লাইভে আছেন একটু জানান সবাই কমেন্টে। সাদিয়া ইসলাম নিশাত, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কে? আর যারা আছেন বাকিরা অবশ্যই জানান আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে। আপনারা কি আমার কথা বুঝছেন? জি ক্লিয়ার। কাজী, থ্যাংক ইউ ভেরি মাচ। বৃষ্টি ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজী সুমাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাপি আক্তার 880, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আজকের ক্লাস আপনারা বুঝতেছেন? আমার সাথে আজকে অনেকে আছে ফার্স্ট ক্লাস। একটা কথা আছে, সেটা হচ্ছে কি, মর্নিং শোজ দ্য ডে। যারা আজকে আমাকে ভালোভাবে নিতে পারবেন তাদের উপকার হবে। ওকে, যাদের সাথে আজকে আমার সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হবে, ভালো একটা রিলেশন হবে, তারা কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু পাবেন। সেটা কি? এডুকেশনাল অনেক ধরনের হেল্প পাবেন ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন যাবত অ্যাকাউন্টিং পড়াচ্ছি, সো আমি মোটামুটি চেষ্টা করব আপনাদেরকে বেস্ট ওয়েতে শেখানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, এই প্রশ্নটাও আমাদের ইজি একটা প্রশ্ন, তারপরে আমি একটু আলোচনা করে দিচ্ছি। ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয়? ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয়? আমরা একটু আগে প্রথম যে প্রশ্নটা বলেছি মনে আছে কিনা? বলেছি বিশেষ জাবেদা বা বিশেষ জাবেদা বই 6টা। কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। বলেছি সেগুলা সব বাকিতে লেনদেন সংক্রান্ত। আরো 2টা জাবেদা আছে, সেগুলা নগদে। এখন এই যে 4টা জাবেদা, এর মধ্যে মনে রাখবেন ক্রয় ফেরত জাবেদাটা কি আগে আমরা একটু জানি। ক্রয় ফেরত জাবেদা বা ক্রয় ফেরত, আগে এটাকে কি বলতো? বই বলতো। সনাতন অ্যাকাউন্টিং এ এটাকে বই বলা হতো, আধুনিক অ্যাকাউন্টিং এ এটাকে জাবেদা বলা হয়। এখন দেখেন এই ক্রয় ফেরত জাবেদা বা বইটা কি? মনে করেন এই জিনিসটা কি, আমি একটু ক্লিয়ার করি। মনে করেন আপনি আমার কাছ থেকে 5,000 টাকার মাল কিনছেন। ঈদে আপনি 3 পিসের ব্যবসা করবেন। এখন আমার কাছ থেকে 5,000 টাকার 3 পিস কিনছেন। 5,000 টাকার, একটু খেয়াল করবেন। 3 পিস ক্রয়, এই যে 3 পিস কিনলেন। ওকে, 3 পিস বলেন, 2 পিস বলেন, 1 পিস বলেন, যাই কিনেন, কিনেছেন 5,000 টাকার আপনি ব্যবসা করবেন। তো আপনি আমাকে বলেছেন আমাকে এই পরিমাণের, 5,000 টাকা হলে তো কম হয়ে যাবে, 50,000 টাকারই বললাম। ওকে, এই যুগে 5,000 টাকা দিয়ে কি ব্যবসা করবেন আর? তাহলে 50,000 টাকার ব্যবসা করে 3 পিস কিনেছেন। আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে এত পিস 3 পিস এই সাইজের, এই কালারের, এই টাইপের দিবেন। তো আপনি আমাকে একটা চালান পাঠাইছেন, সেটা অনুসারে আপনি আমার কাছ থেকে মালটা কিনেছেন। তো আমি আপনাকে মালটা পাঠিয়েছি। পাঠানোর পরে আপনি মনে করেন 50,000 টাকার আপনি মনে করেন 100 পিস, 100 পিস না, মনে করেন আপনি 200 পিস 3 পিস কিনলেন, বা আমি যদি বলি 300 পিস 3 পিস কিনলেন, 300 পিস। এর মধ্যে আপনি দেখলেন এই যে 300 পিস কিনলেন, তার মধ্যে অন্তত 20 পিস আপনার পছন্দ হয় নাই। আপনার কি হয় নাই? নমুনা অনুসারে হয় নাই, বা আপনার মনের মতো হয় নাই, অথবা আপনি যেভাবে অর্ডারটা দিয়েছেন, যেভাবে আপনি ফরমাইশটা দিয়েছেন সে অনুসারে আসে নাই। তখন আপনি কি করবেন? এই মালটা আমাকে ফেরত দিয়ে দিবেন। এটা যে ফেরত দিবেন তখন এটার নামই হবে ক্রয় ফেরত। যেহেতু এটা আপনি ফেরত দিবেন, তখন এটাকে যেই জাবেদা লিখবেন সেটাকে বলা হয় ক্রয় ফেরত জাবেদা। এবার এই যে আমাকে ফেরত দিবেন,
যে নোটের মাধ্যমে, যে পত্রের মাধ্যমে আমার কাছে ফেরত দিবেন সেটার নামই হচ্ছে ডেবিট নোট। অর্থাৎ ডেবিট নোট হচ্ছে কি, বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রেতা যখন বিক্রেতাকে ফেরত দেয় তখন উক্ত পণ্যের কারণ এবং উক্ত পণ্যের মূল্য এবং ফেরতের কারণ লিখে সেটা বিক্রেতার বরাবর জানানোর জন্য যে পত্র বা চিঠি ইউজ করে সেটাকে বলা হয় কি নোট? ডেবিট নোট। তার মানে এই ডেবিট নোটটা প্রস্তুত করে কে? এই ডেবিট নোটটা প্রস্তুত করে ভাইয়া ক্রেতা। আর এটার উপর ডিপেন্ড করে প্রস্তুত করা কি যাবে না, ক্রয় ফেরত যাবে না। আর এটা কিসের জন্য হয়? বাকিতে লেনদেনের জন্য। আর এটা কার কাছে ফেরত পাঠানো হয়? বিক্রেতার কাছে। কথা ক্লিয়ার কিনা? এবার বিক্রেতা এই পণ্যটা ফেরত পেলে বিক্রেতা কি করবে? বিক্রেতা কি করবে? ওই যে 20 পিস মাল নষ্ট হয়ে গিয়েছে সেটা কি করবে? সেটার টাকা আপনার হিসাব থেকে কি করে দিবে? ডেবিট করে দিবে। সেজন্য এটার নাম ডেবিট নোট। আর বিক্রেতা তখন আপনাকে আবার আরেকটা চিঠি দিবে যে আপনার হিসাব থেকে এই টাকাটা আমি বাদ দিয়ে দিলাম। এই বিক্রেতা আপনাকে যে চিঠি দিবে সেটার নাম হচ্ছে ক্রেডিট নোট। তার মানে ক্রেডিট নোটটা প্রস্তুত করবে বিক্রেতা। আশা করি বুঝতে পেরেছেন। পোলাপান যাক, মজা পাইলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যেভাবেই হোক, দেখা হওয়াটাই বড় কথা। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা লাইভে আছেন দেখেন তো কথা ক্লিয়ার কিনা, প্রশ্ন বুঝছেন কিনা, সব ক্লিয়ার আছে কিনা। আপনারা একটু লাইভটাকে একটু শেয়ার করে দেন তো ভাইয়া, কাইন্ডলি সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন। পাশাপাশি বন্ধু বান্ধবের কাছে একটু মেনশন করে দেন না। এই রমজান মাসে কৃপণতা দেখাতে নেই। একে 70, মানে আপনি যদি একজনের কাছে শেয়ার করেন মনে হবে যে 70 জনের কাছে শেয়ার করছেন। আপনি একটা কমেন্ট করবেন মানে হচ্ছে 70টা কমেন্ট করেছেন। ওকে, সো যে যত বেশি দোয়া পেতে চান তত বেশি শেয়ার এবং মেনশন করে দেন। কার কাছে মেনশন করবেন? বন্ধু বান্ধবের কাছে। ওকে, আমি তো আপনাদের উপকার করার জন্য এখানে এসেছি। সো সবাইকে রিকোয়েস্ট করব সবার জায়গা থেকে ক্লাসটাকে শেয়ার করে দিলে হবে কি, আপনারা খুব ভালোভাবে সামনে আরও অনেকগুলা ক্লাস পাবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি রিকোয়েস্ট করব আপনারা যাতে আপনাদের দায়িত্বটা পালন করেন। তাহলে যেটা হবে কি হবে, আমরা নিয়মিত আপনাদের জন্য ক্লাসগুলো কন্টিনিউ করব। ওকে, এই হচ্ছে কথা আর কি। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে পরবর্তী বিষয়ে চলে যাই। সেটা কি? পরবর্তী প্রশ্নটাতে চলে যাব আমরা। আচ্ছা, এর আগে আমরা একটু আপনাদের সাথে আমাদের আপকামিং যে কোর্স আছে সেটা নিয়ে 1 মিনিট একটু কথা বলি। ভাইয়া, আমাদের জিএসটি 2.0 একটা কোর্স আমাদের শুরু হচ্ছে। তো আপনারা অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবেন। আমরা নিয়মিতভাবে ক্লাস দেব আপনাদেরকে। এখানে আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ইংলিশ, বাংলা প্রত্যেকটা সাবজেক্টের উপর বেসিক ক্লাস থাকবে, অ্যাডভান্স ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস থাকবে, এক্সাম থাকবে, অনেক ধরনের সুবিধা পাবেন। প্রিভিয়াস ক্লাসগুলো পাবেন, আমাদের লাইভ ক্লাসগুলো পাবেন। ওকে, এই যে লাইভ ক্লাস যেগুলো আছে অর্থাৎ বাংলা, ইংরেজি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এই যে লাইভ ক্লাস বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্টের এই লাইভ ক্লাসগুলো পাবেন। আবার এরই সাথে আপনারা একটা বোনাস পাবেন হচ্ছে এনইউ, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টা কলেজ আছে সেই কোর্সটাও আপনারা একই সাথে পেয়ে যাবেন। সো এটা একটা কমপ্লিট প্যাকেজ আপনার জন্য। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার সামনের প্রিপারেশনটাকে আরেকটু পাকাপোক্ত করার জন্য। এটা আপনাকে অবশ্যই করা উচিত। তো যাদের পসিবল অবশ্যই করে নেবেন। আমরা তো প্রি ক্লাস আপনাদের দিচ্ছি, আরও দেব। তবে এই ক্লাসগুলো হচ্ছে আপনি যদি কোর্সে অ্যাড হন আপনি অনেক ধরনের ম্যাটেরিয়ালস পাবেন। সবচাইতে এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা একটা আপনাকে স্পেশাল গিফট দিব। সেই গিফট কি? সেই গিফটটা হচ্ছে ভাইয়া আমাদের জিএসটি প্লাস আরইউর একটা ফাইনাল সাজেশন বুক আছে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের একটা বই, যেটা আমরা লিখেছি, আমি লিখেছি। তো সেই বইটা পাবেন। পাশাপাশি হচ্ছে আপনি ম্যানেজমেন্টের একটা বই পাবেন। অর্থাৎ এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সেখানে আমরা
340টা 330টা প্রশ্ন দিয়েছি দুইটা অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টে। এর বাইরে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নেই। ওই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ দিয়েছি, অর্থাৎ ওই প্রশ্নগুলো আপনি পড়বেন, ব্যাখ্যা করবেন, দেখবেন, আর কিচ্ছু লাগবে না। এতটুকু আমি গত 14 বছরে আমার অভিজ্ঞতা থেকে আপনি এটা বুঝতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি যেহেতু এটাকে এই সাজেশনগুলো আমরা এমনভাবে তৈরি করেছি, এমনভাবে সময় নিয়ে স্টাডি করে যে প্রশ্নগুলো আসলেই একেবারে আসার মতো সেগুলাই আমরা এখানে আলোচনা করেছি। আর এগুলাকে আমি ব্যাখ্যা সহ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে করে কোনো কিছু আপনাদের আর আলাদাভাবে টাচ করতে না হয়। সো অবশ্যই এখানে আপনারা অনেক বেশি একটা সাপোর্ট পাবেন এই বইটা যদি আপনারা এই দুইটা বই যখন পাবেন। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর যার সম্ভব অবশ্যই অল্প কিছু টাকায় আপনারা এই কোর্সে অ্যাড হয়ে বই দুটা ফ্রিতে নিয়ে নেন। এরপরে প্রশ্ন আমরা খুবই কমন একটা প্রশ্ন, দুইজন অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে 5:2। যদি কাউকে আরেকজনকে যদি 3/1 বন্টনের নিমিত্ত অংশীদার হিসাবে গ্রহণ করে তাহলে তাদের মুনাফা বন্টনের অনুপাত কত হবে? এটা হচ্ছে নতুন অনুপাত নির্ণয়, অর্থাৎ দুইজন এক্সিস্টিং শেয়ার অংশীদার আছে যারা ব্যবসা চালাচ্ছে, নতুন আরেকজনকে কোনো একটা মুনাফা দিবে, কোনো একটা অংশ, সে অংশ মুনাফা প্রদানের নিশ্চিত নিলে তাদের একটা নতুন অনুপাত তৈরি হবে, সেটার মান জানতে চেয়েছে। সো এটা আপনারা পারবেন। আমি একটু অ্যান্সারটা দেখতে চাই 1 মিনিটে, জাস্ট 5 সেকেন্ডে এটার অ্যান্সার করতে পারবেন। 5 সেকেন্ডে আমি একটু জানতে চাই, দেখি কাদের অ্যান্সার করতে পারবেন, কারা কারা এটার অ্যান্সার করতে পারবেন আমাকে একটু কমেন্টে জানান। আমি জাস্ট 1 মিনিট দেখে নিতে চাচ্ছি, 1 মিনিটে দেখে নিতে চাচ্ছি আপনাদের মোটামুটি ক্লাসটা যারা করতেছেন আমি একটু দেখে নিতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি কারা কারা আছেন? দেখেন খুবই সহজ। এটাকে আমি যদি যারা অ্যান্সার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মনে করেন দুইজন অংশীদার ছিল ক এবং খ, আমি ধরে নিলাম, তাহলে এদের অনুপাত ছিল কি 5:2, মানে ক এর হচ্ছে 5, খ এর হচ্ছে 2, এই হচ্ছে অনুপাত। এইভাবে এখন এই দুইটা অনুপাতকে আমরা যদি যোগ করি তাহলে হবে কত? এই দুইটা অনুপাতের যোগফল হবে 7। এখন তাহলে আমরা যদি এটাকে সংক্ষেপে চিন্তা করি, গ কে আরেকজন অংশীদার গ কে নিচ্ছে কত অংশে? 3/1 অংশ। এখন খেয়াল করেন 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি আমরা গ কে দিই, বাকি কয় ভাগ থাকে? 2 ভাগ। এই 2 ভাগকে পাবে ক এবং খ। তাহলে ক এর অনুপাত ছিল 5, আবার নতুন করে পাবে 2, তার সাথে 2 গুণ করে দিবেন। আবার খ ছিল কত? 2, এই 2 এর সাথে 2 গুণ করে দিবেন। এই 2 থেকে আসলো? এই যে 3/1 অংশ গ নিচ্ছে, তার মানে 3 ভাগ থেকে যদি 1 ভাগ আমরা বাদ দিই, বাকি 2 ভাগ আমরা ক এবং খ এর সাথে গুণ করে দিব। তাহলে ক এবং খ এর অনুপাতটা আপনি পেয়ে যাবেন। তাহলে এই দুটো অনুপাত বের করলে আপনি বুঝে যাবেন। তাহলে কত হয়? 5 দুগুণে 10, 2 দুগুণে 4। 10 আর 4 কোথায় আছে? আপনি 10 আর 4 অন্য কোথাও নাই, এতে আছে। আপনি অ্যান্সার পেয়ে গেছেন। এখন গ এর অনুপাতটা কিভাবে বের করবেন? দেখেন সিম্পল। গ পাবে কত? এই যে ক আর খ এর যে অনুপাত সেটা যোগ করেন। ক আর খ এর অনুপাত হচ্ছে 5:2, মানে 5 আর 2। তাহলে 5 আর 2 যদি যোগ করেন তাহলে হবে কত? 7। তাহলে গ পাবে 7, আর 7 এর কত অংশ? 1। তাহলে 1 দিয়ে গুণ করেন, 7:1, মানে 7। অর্থাৎ আমাদের নতুন অনুপাতটা হয়ে যায় 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর 7 থেকে 7, 10:4:7। এই হচ্ছে আমাদের নতুন অনুপাত। খুবই সহজ একটা প্রশ্ন। ওকে, আমরা কি সবাই পারবো? এই টাইপের আরো অনেক ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, আমরা যাতে সবাই যাতে অ্যান্সার পারি। তাহলে শর্টকাটে জাস্ট একটা জিনিসই করবেন। শর্টকাটে কি করবেন? আপনি কি করবেন? এই 3/1 অংশ যদি গ পায়, 3/2 অংশ, তাহলে 5 এর সাথে 2 গুণ করে দিবেন। তাহলে কত হবে? 5 দুগুণে 10,
আবার 2 এর সাথে 2 গুণ করে দিবেন, 2 দুগুণে 4, জাস্ট মুখে মুখে শর্টকাটে করা যায়। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর 5 আর 2 কত? 7, 7 একে 7। এক লাইনে অ্যান্সার করা যায়, এক লাইনে অ্যান্সার করা যায়। ওকে, এরপর দেখেন আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে লাভ ক্ষতি মূলধন অনুপাতে বণ্টিত হবে এই শর্তে। এই মূলধন অনুপাতটা কি ভাইয়া? এই মূলধন অনুপাতটা হচ্ছে আমাদের যে অংশীদার আছে তাদের যে মূলধনটা থাকবে সেটাকে আমরা অনুপাতে কনভার্ট করব। তাহলে 3 জন অংশীদার কত আছে? এই যে 25,000 অনুপাত 35,000 অনুপাত 50,000, এই 3টা অনুপাতে মূলধনটাকে অনুপাতে কনভার্ট করব। এখন কিভাবে করব? আমি প্রথমে প্রত্যেকটা থেকে 3টা শূন্য কেটে দিব, 3টা শূন্য কেটে দিব। তাহলে এখানে কত থাকলো? 25, 35, 50। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 5 25, 5 7 35, 5 10 50, এটা হচ্ছে অনুপাত। তাহলে আমরা তাদের মূলধন থেকে যে অনুপাত বের করেছি এটার নামই হচ্ছে মূলধন অনুপাত। অংশীদারদের মূলধন দেওয়া থাকবে, প্রারম্ভিক মূলধন, সেখান থেকে আমরা অনুপাত বের করব, সেটাকেই আমরা বলি মূলধন অনুপাত। এই মূলধন অনুপাত থেকে এখন আমরা কি করব? সি এর মুনাফাটা বের করব। এখন দেখো এই 3টা অনুপাতের যোগ যদি করি, যোগফল কত হয়? 5 7 10, 5 7 12, 12 আর 10 22। এখন 22-এর সি কত টাকা পাবে বলো তো? এ বি সি, সি এ হচ্ছে 10, কারণ এ হচ্ছে 5, বি হচ্ছে 7, সি হচ্ছে 10। তাহলে 22-এর 10 অংশ পাবে সে। তাহলে তাদের টোটাল মোট মুনাফা ছিল 22,000। তাহলে 22,000-কে আমরা কি করব? জাস্ট 22,000-কে আমরা টোটাল অনুপাতের যোগফল দিয়ে 22 দিয়ে ভাগ করব। সি কত? 10 অংশ পাবে, গুণ করো। তাহলে 22-এ 22, 1000 × 10, 10,000 টাকা। সি পাবে কত টাকা? 10,000 টাকা। খুব সহজ, খুবই সহজ। এখন এটাকে আপনি মুখে মুখে করে ফেলতে পারেন খুব শর্টকাট ওয়েতে। আমি জাস্ট আপনাকে বেসিকটা ক্লিয়ার করিয়েছি, আপনি তো মুখে মুখেও এটা করতে পারবেন। ওকে, আপনার লাইভে উপস্থিতি কমে যাচ্ছে কেন বুঝলাম না। ক্লাস কি বোরিং লাগতেছে বলেন তো? ক্লাসটা কি ভালো লাগছে না? থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট 22,000-কে 22 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ, মুখে মুখে করতে পারেন। একটি কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে যে তথ্যটি লাগে না, একটা কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে গেলে যে তথ্যটা লাগে না সেটা কি একটু দেখেন তো। একটা কোম্পানির যদি সমচ্ছেদ বিন্দু আমরা বের করি, আমরা সমচ্ছেদ বিন্দুর সূত্র কি পাই? আমরা সমচ্ছেদ বিন্দু বা বিইপি সূত্র কি পাই? এটা এককে বা টাকায় পাই। তাহলে এটা যদি এককে চিন্তা করি তখন আমরা কি পাই? এটা নিয়ে আমরা একদিন আলোচনা করব ডিটেলস। সেটা হচ্ছে কি করতে পারি আমরা? ফিক্সড কস্ট মানে স্থির ব্যয়কে বা স্থায়ী ব্যয়কে আমরা কি করতে পারি? একক প্রতি বিক্রয়, একক প্রতি বিক্রয় মূল্য আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দিয়ে মাইনাস করি এখান থেকে। এবার হচ্ছে একক। আর যদি টাকা, টাকা হলে আমরা কি করি? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করি। তার মানে আমাদের সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে আমাদের কি কি লাগে ভাইয়া? আমাদের স্থির ব্যয় লাগে, তারপর হচ্ছে আমাদের কি লাগে? আমাদের বিক্রয় মূল্য লাগে, পরিবর্তনশীল ব্যয়ও লাগে। 3টা জিনিসই আমাদের লাগে সমচ্ছেদ বিন্দু নির্ণয়। তাহলে আমাদের 3টা জিনিসই লাগে এখানে সমচ্ছেদ বিন্দু নির্ণয়। তো যেহেতু 3টা জিনিসই লাগে, হ্যাঁ মোবাইল কি করছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে আমাদের 3টা জিনিসই লাগে। কি কি লাগে? আমাদের স্থির ব্যয় লাগে, একক প্রতি বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয়, দুটোই লাগে। তাহলে বিক্রয় মূল্য লাগে, পরিবর্তনশীল ব্যয় লাগে। মোট বিক্রয়ের পরিমাণটা লাগে না। ওকে, মোট বিক্রয়ের পরিমাণটা লাগে না। সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর হবে বি, কারণ সূত্রের মধ্যে আমাদের এই জিনিসটা লাগে নাই। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে
একটি কোম্পানির চলতি মূলধন 30,000 টাকা, এটা খুব শর্টকাটে করতে পারবেন। চলতি অনুপাত 7:3 হলে চলতি সম্পদের পরিমাণ কত? এইটা একবারই কমন একটা প্রশ্ন, খুবই কমন প্রশ্ন। আপনি কি করবেন? চলতি মূলধন মানে কি? চলতি মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আমি বলি সস মাইনাস সদা। ওকে, তো চলতি মূলধন মানে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন দেখেন তো এখানে কি বলেছে? বলেছে চলতি অনুপাত। এই চলতি অনুপাত 7 মানে হচ্ছে সস, মানে চলতি সম্পদ হচ্ছে আপনার 7, আর সদা অর্থাৎ চলতি দায় হচ্ছে আপনার কত? 3। এখন আপনিই বলেন চলতি সম্পদ যদি 7 হয়, চলতি দায় যদি 3 হয়, চলতি মূলধন কত হবে? এই যে 7 মাইনাস 3, তার মানে হচ্ছে কত? 4। এখন আপনাকে প্রশ্নে কার মান দেওয়া আছে? 4 এর মান দেওয়া আছে। তাহলে কি করবেন আপনি? এই 30,000কে 4 দিয়ে ভাগ করেন, যার মান দেওয়া আছে তার হাত দিয়ে ভাগ করে দেন। আপনার কি দরকার এখন? বলেছে চলতি সম্পদ, তার মানে চলতি সম্পদের মান কত? 7। 7 দিয়ে গুণ করেন, অ্যান্সার চলে আসবে। কত আসবে? ডি। থ্যাংক ইউ ভেরি মাচ। 52,500। এক লাইনে অ্যান্সার, এক লাইনে অ্যান্সার। আপনারা কি বুঝতেছেন? জিনিসটা খুবই সহজ। এখন এখানে চলতি সম্পদ না চেয়ে যদি আপনাকে বলতো চলতি দায়, তাহলে কি করতেন ভাইয়া বলেন তো? তাহলে আপনি এই যে 30,000 ভাগ 4 গুণ কত? চলতি দায় কত? 3। 3 দিয়ে গুণ করলে আপনি চলতি দায় পাবেন। প্রশ্নে মাঝে মাঝে চলতি দায়ও চাইতে পারে, মাঝে মাঝে চলতি সম্পদও চাইতে পারে। ওকে, যাই চাওয়া হোক না কেন। থ্যাংক ইউ ভেরি মাচ শাহেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। 52,500। ওকে, সবাই ক্লিয়ার তো? সহজ প্রশ্ন, সেজন্য এটাকে বেশি ইয়ে করলাম না, বেশি আলোচনা করলাম না এটাকে। $5,200 কেন হবে? 52,500 হবে। আপনি 30,000কে 4 দিয়ে ভাগ করবেন, 7 দিয়ে গুণ করবেন। ক্যালকুলেশনে একটু হয়তো ভুল হইতে পারে। ওকে, আচ্ছা, আপনারা ক্লাস বুঝতেছেন তো? এখন দেখেন, আমি একটু আগে যে কথাটা বলেছি, দেখেন এই মেডিসিন, এই যে বই, যেমন এই যে আমাদের অ্যাকাউন্টিং যে বইটা গুচ্ছ প্লাস রাবির জন্য, বা ম্যানেজমেন্ট যে বইটা গুচ্ছ প্লাস রাবির জন্য, এটা আপনাদেরকে যারা আমাদের কোর্সে অ্যাড হবেন জিএসটিতে, হ্যাঁ, তারা এটা টোটালি ফ্রি পাবেন। এই দুইটা বই অ্যাকাউন্টিংয়ে আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই প্রশ্নগুলা ইনশাল্লাহ এখান থেকে, ইনশাল্লাহ এই বইগুলা থেকেই আপনি আমি বলবো যে 90%-এর উপর আপনি কমন পাবেনই। ওকে, কারণ এটাকে স্পেশালি আমি অ্যাকাউন্টিংয়ের কথাটাই বলি, ম্যানেজমেন্টের টিচার ওনার কথাটা বলবে, উনিও খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করছে, এটাকে খুব সুন্দরভাবে সময় নিয়ে লিখছে। আমরা কিন্তু অনেক স্টাডি করে, অনেক গবেষণা করে এই বই দুটা লিখেছি আপনাদের জন্য, এই সাজেশন বই দুটা, এবং এখানে ব্যাখ্যা সহ সব কিছু দেওয়া আছে, যেটা আপনাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে। সো এই দুইটা বই আমরা এমনভাবে তৈরি করেছি যাতে আসলে প্রশ্নগুলো আর মিস না হয় আপনাদের। সো এই দুইটা বই আপনারা পেয়ে যাবেন। কেউ যদি কোর্সে অ্যাড না হয়ে কিনতে চান, তাহলে কিনতেও পারবেন, আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমার পরবর্তী যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে 1 জুলাই 2020 সালে একটি মেশিন 50,000 টাকায় ক্রয় করা হয়, যার আয়ুষ্কাল 10 বছর, অবশিষ্ট মূল্য 2,500 টাকা। হিসাব বর্ষ 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত হলে সরল রৈখিক পদ্ধতিতে মেশিনটির 2020 সালের অবচয় কত? তাহলে আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় কি জানি? আমরা অবচয়ের একটা সূত্র তো জানি সবাই। তাহলে আগে আমরা অবচয়ের সূত্রটা দেখি। অবচয় সমান কি বলতো? সম্পত্তির ক্রয় মূল্য কত? 50,000। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য, যেটাকে আমরা কি বলি? সেলভেজ ভ্যালু বলি। আর এই ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা হয়, সেটাকে অবচয়যোগ্য মূল্য বলি। তাহলে 50,000 থেকে 2,500 বাদ দিবেন, বাদ দিয়ে আপনি এটাকে আয়ুষ্কাল বা বছর দিয়ে ভাগ করে দিবেন। কত বছর? 10 বছর। তাহলে কত আসবে বলেন তো? মেবি 50,000 থেকে 2,500 গেলে 4,747,750। ওকে,
এটা হচ্ছে আপনার অবচয়। তাহলে আপনি বার্ষিক অবচয় কত পেলেন ভাইয়া? আপনি 1 বছরের অবচয় পেলেন হচ্ছে 4750 টাকা। ভালো কথা, কিন্তু আপনাকে একটা বিষয় এখানে মনে রাখতে হবে একেবারেই বাধ্যতামূলক, সেটা হচ্ছে আপনি মেশিনটা ক্রয় করেছেন কিন্তু 1 জুলাই তারিখে 2020 সালে। তার মানে 2020 সালে যে আপনি মেশিনের অবচয় ধরবেন, মনে রাখবেন কোনো একটা সম্পদের অবচয় ধরা হবে তার ক্রয় করার ডেট থেকে, অর্থাৎ আপনি যেই তারিখে ক্রয় করবেন সেই তারিখ থেকে অবচয় ধরা হবে, যেই তারিখে এটাকে ব্যবহার করবেন সেই তারিখ থেকে অবচয় ধরা হবে। সো আপনি যেহেতু ক্রয় করেছেন জুলাইতে আর অঙ্ক শেষ হয়েছে ডিসেম্বর মাসে, সো জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার 6 মাস হয়, সেজন্য আপনি কি করবেন, এটাকে সরাসরি অর্ধেক করে দিবেন, অথবা 12 দিয়ে ভাগ করলে 1 মাসের সুদ পাবেন, আপনি 6 দিয়ে গুণ করে 6 মাসের অবচয় পাবেন 2375 টাকা। আর এটাকে খুব মনে মনে করা যায়, এই যে এটাকে 50,000 থেকে 2,500 বাদ দিয়ে 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, শেষ, 1 লাইনে অ্যান্সার। সিক্স মান্থ অবচয় ধরা লাগবে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডেলিভারি চার্জ কি ফ্রি? সে বিষয়ে এখনো ডিসিশন আসে নাই, তবে বইটা আপনারা ফ্রি পাবেন যারা কোর্সে অ্যাড হবেন, এটা এটা নিশ্চিত। ওকে, এখন আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা আপনারা বুঝেছেন, খুব সহজ একটা প্রশ্ন, এগুলা নিয়ে আমরা কথা বলবো না। আমরা কোর্সের প্রমোশনটা আপনারা দেখেছেন যে আমরা ওইভাবে করতেছি না, বাট আপনারা যদি চান ভালো কিছু করার জন্য, আমার মনে হয় যে আপনারা এই কোর্সে অ্যাড হতে পারেন। এবিসি কোম্পানি লিমিটেড একটি পুরাতন মেশিন বিনিময় করেছে যার বহিমূল্য ছিল 39,000, ন্যায্য বাজার মূল্য ছিল 35,000। খেয়াল রাখবেন, নতুন মেশিনটির মূল্য হিসাবে পুরাতন মেশিন সহ অতিরিক্ত আরো 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। আর নতুন মেশিনের মূল্যটা জানতে চেয়েছে। এটা হচ্ছে জাস্ট প্রতিস্থাপন সাপেক্ষে নতুন মেশিন ক্রয়ের বিষয়। এখন এই জাতীয় অঙ্ক যখন আপনারা করবেন, ভাইয়া 1 ঘন্টা হয়েছে, বাট ছুটি দেন, ঘুমাবো, আবার উঠা লাগবে। আচ্ছা, আপনারা যদি চান তাহলে আমি ক্লাস শেষ করে দেব, কোনো সমস্যা নাই, তবে আমার সাথে একটু কথা বলেন, ক্লাসটা কেমন লেগেছে, আপনারা কি আমার ক্লাস বুঝতে পেরেছেন? অ্যাকাউন্টিং ক্লাসটা কি আপনাদের মাথায় ঢুকেছে? আমি এটাকে একটু সংক্ষেপে শেষ করে দিই। দেখো, এখানে যে প্রশ্নটা এসেছে সেটা, প্রথম যে প্রশ্নটা বলছে আপনি একটা মেশিন বিনিময় করেছেন, মেশিন বিনিময় করে আরেকটা মেশিন কিনেছেন। এখন মেশিনটা বিনিময় করেছেন কত টাকায়, আর ওই মেশিনটা, নতুন মেশিনটা কিনেছেন কত টাকায়, এটা থেকেই আমাদের অঙ্ক করতে হবে। এখন মেশিনটার বহিমূল্য, মানে বহিমূল্য তো বুঝেন, ক্রয় মূল্য থেকে অবচয়, পঞ্জীভূত অবচয় বাদ দিলে যেটা থাকে সেটা ছিল 39, কিন্তু বাজার দর ছিল কত, 35। এটাই হচ্ছে মুখ্য। আর নতুন যে মেশিনটা কিনছেন সেটার জন্য আপনাকে আরো 10,000 টাকা দেওয়া লাগছে, তাহলে আপনার মেশিনের বাজার মূল্য ছিল কত, 35। নতুন তাকে আরো দিয়েছেন, ওই মেশিনটা তো দিয়েই দিয়েছেন, আরো 10,000 টাকা দিয়েছেন, তাহলে তাকে টোটাল কত টাকা দেওয়া হয়েছে? যেহেতু মেশিনের প্রকৃত বর্তমান বাজার মূল্য 35, আবার আপনি দিয়েছেন এক্সট্রা 10, তার মানে আপনার নতুন মেশিনটির মূল্য হবে 45। ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ, ভালো লাগছে ভাইয়া, ছুটি দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমরা যদি আসলে রমজান মাসে সময় একটু কম পাওয়া যায়, সমস্যা হচ্ছে এটা, তো ধরেন যদি চান সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে আপনাদের ক্লাসগুলো নিতে পারি। এইভাবে আপনাদের যখন প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নগুলো আমরা সলভ করব, এইভাবে ধরে ধরে যখন সলভ করাবো, ওকে, এই ধরে ধরে যখন প্রশ্নগুলো সলভ করব, তখন আপনারা কিন্তু মনে করেন কি করবেন, অনেক বেশি ভালো করতে পারবেন। তাহলে 35 যোগ 10 সমান 45, এই হচ্ছে বিষয়। ওকে, আমরা এই বিষয়গুলা কিন্তু খুব, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার, বৃষ্টি ক্লিয়ার, ক্লিয়ার। আমরা 12টা প্রশ্ন হয়েছে, তো আমরা আর আমাদের তো আরো অনেকগুলো প্রশ্ন, আর আমরা যে প্রশ্নগুলো আপনাদের এখন সলভ করাচ্ছি, বিশ্বাস করেন এই প্রশ্ন সলভ করার মাধ্যমে আপনি আরো 5টা প্রশ্ন, একটা প্রশ্নের সলভ করার কারণে আপনি আরো 5টা প্রশ্ন করতে পারবেন, কারণ আমি কিন্তু ডিটেলস পড়াচ্ছি, মানে আপনাকে একবারই শর্টকাট ওয়েতে পড়াচ্ছি না, একেবারেই মানে অঙ্ক করার জন্য, পারার জন্য পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি আপনাকে একটু ডিটেলসে, যাতে আপনি আরো
এই রিলেটেড আরো কিছু প্রশ্ন অ্যান্সার করতে পারেন। ভাইয়া আরেকবার বলতে, আচ্ছা ঠিক আছে আমি বুঝাচ্ছি। আপনি একটা মেশিন বিনিময় করেছেন, মানে আপনার ধরেন ব্যবসায় একটা পুরাতন মেশিন ছিল, সেটা দিয়েছেন, তো সেটা দিয়েছেন, আবার আরো 10,000 টাকা দিয়েছেন, দিয়ে আরেকটা মেশিন আনছেন। ওই মেশিনটার মূল্য কত? এখন যেই মেশিনটা আপনি দিয়েছেন, তাহলে সেটার বাজার মূল্যটা আপনি আগে চিন্তা করবেন। সেটার বাজার মূল্য 35, বই মূল্য ধরা যাবে না, ন্যায্য বাজার মূল্যটা ধরতে হবে। আর তাকে আবার অতিরিক্ত দিয়েছেন আপনি 10,000, তার মানে আপনার টোটাল নতুন মেশিনের খরচ পড়ছে কত? 45। এই হচ্ছে কথা। আমরা 2-3টা প্রশ্ন সলভ করবো ভাইয়া, 2-3টা, বেশি না। হ্যাঁ, এই 2-3টা প্রশ্ন সলভ করব। হ্যাঁ, অনেকে বলতেছে আর ইউ প্রশ্নগুলো শেষ করে দেন। আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, সমস্যা না। আমি 2-3টা প্রশ্ন সলভ করব, বেশি করাবো না। আপনারা যেহেতু খুব বেশি, ওকে, আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা একটু সলভ করানোর ট্রাই করি। হ্যাঁ, দেখি কেমন হয়। এফসি কোম্পানি লিমিটেড কি করেছে? 8% হারে 2 লাখ টাকার ডিবেঞ্চার, 10% হারে 5 লাখ টাকার অগ্রাধিকার শেয়ার এবং প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ সাধারণ শেয়ার রয়েছে। যদি বছর শেষে কোম্পানি কর পূর্ববর্তী মুনাফা 1,50,000 টাকা হয়, করের হার যদি 40% হয়, তবে সাধারণ শেয়ার প্রতি আয় কত? এটা হচ্ছে ইপিএস। তো এই জাতীয় অঙ্ক সলভ করার জন্য আপনাদের একটা কথা বলি, আপনারা যারা এই অঙ্কগুলো করবেন তাদের অবশ্যই বিশদ আয় বিবরণী সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তো বিশদ আয় বিবরণীতে আমরা কি করি? আমরা সাধারণত কি করি? সকল প্রকার আয় থেকে খেয়াল করবা, সকল প্রকার আয় থেকে আমরা কি করি? ব্যয় বাদ দিয়ে দিই। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিলে আমরা কি পাই? যেটা পাই সেটার নাম হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা। কি মুনাফা? কর পূর্ববর্তী মুনাফা। খেয়াল করবা, তাহলে আয় থেকে ব্যয়, এই ব্যয়ের মধ্যে কিন্তু সুদও আছে। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা কর পূর্ববর্তী মুনাফা, তাহলে এই কর পূর্ববর্তী মুনাফা বলছে 1,50,000। আমি একটু ডিটেলসে পড়াচ্ছি আগে, এরপরে আপনাকে শর্টকাট ওইটা দেখাবো। তাহলে এটা 1,50,000, ক্লিয়ার কিনা বলেন তো? কর পূর্ববর্তী মুনাফা কত? 1,50,000। এখন এখান থেকে আপনি বাদ দিবেন কি ভাই? কর 40% কর বাদ দিবেন। তাহলে কর 40% মাইনাস কর কত পার্সেন্ট? 40%। কত টাকার? 1,50,000-এর 40%। আর এটার উপরই তো আপনি করটা ধরবেন। এটা 40% কত হয়? 60,000। তাহলে এখান থেকে 60,000 বাদ দিয়ে দেন। বাদ দিলে আপনার হয় কি? কর পরবর্তী নিট মুনাফা অথবা শুধু নিট মুনাফা। শুধু নিট মুনাফা। নিট মুনাফা কত হয়? 90,000। একটু খেয়াল করবেন, এতটুকু তো আমরা বুঝেছি। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কর পূর্ব মুনাফা পাই। এ অঙ্কে আয় ব্যয়ের হিসাব দরকার নাই আমার, কর পূর্ববর্তী মুনাফা আছে। এখান থেকে আমি কর বাদ দিব, কর পরবর্তী মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা অথবা শুধু নিট মুনাফা পাবো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন এই যে নিট মুনাফা কত ভাইয়া? 90,000। এই 90,000 টাকার উপর দাবি কাদের? শেয়ার হোল্ডারদের। তো শেয়ার হোল্ডার দুই ধরনের শেয়ার হোল্ডার, একটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার, আরেকজন হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তো আমরা কার দাবিটা আগে পূরণ করব? আমাদের নিয়ম অনুসারে আমাদের আগে অগ্রাধিকার শেয়ারের হোল্ডারদের লভ্যাংশটা দিয়ে দিতে হবে, কারণ তারা লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে আগে অধিকার ভোগ করে। সেক্ষেত্রে আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের আগে লভ্যাংশটা দিয়ে দিব। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় কত? আমরা একটু দেখি। যে বলছে এই যে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, বলছে কি তারা 10% হারে, খেয়াল করবা, তারা কত পার্সেন্ট হারে? 10% হারে লভ্যাংশ পায়। কত টাকার উপর? 5 লাখ টাকা। তো 5 লাখ টাকার উপর লভ্যাংশ কত? অগ্রাধিকার শেয়ারের উপর 5 লাখ টাকা 10% হবে 50,000 টাকা। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা দিয়ে দিব এই নিট মুনাফা থেকে। তাহলে নিট মুনাফা ছিল 90, এখান থেকে এই 50,000 বাদ দিয়ে দিলে, এই 50,000 যদি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের আমরা দিয়ে দিই, তাহলে বাকি সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা পাবে? 40,000 পাবে। বুঝছেন কিনা? তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা টোটাল লভ্যাংশ বাবদ, নিট মুনাফা বাবদ
নিট মুনাফা থেকে টোটাল কত পাবে? নিট মুনাফার 40,000 টাকা তারা পাবে। ওকে, আমরা ক্লিয়ার তো? এখন দেখেন আমি কি করেছি, প্রথমে আমরা আয় থেকে ব্যয় বাদ দিয়ে দেখিয়েছি, কর পূর্ব মুনাফা থেকে কর বাদ পাবো নিট মুনাফা। এই নিট মুনাফাটা দুই ধরনের শেয়ার হোল্ডাররা পায়, সাধারণ শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তবে এখানে আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশটা আমরা দিয়ে দিব, কারণ তারা অধিকারটা আগে পাবে, সেজন্য তাদের 50,000 টাকা বাদ দিয়ে দিয়েছি। কিভাবে পেয়েছি? ওই যে 5 লাখ টাকার 10% লভ্যাংশ, আর 40,000 হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। কিন্তু তাদের শেয়ারের সংখ্যা কত বলছে তাদের শেয়ারের সংখ্যা হচ্ছে 1 লাখ শেয়ার। তাহলে শেয়ার প্রতি আয় কত? আমরা এটাকে যদি সংক্ষেপে দেখি তাহলে কি লিখবো? তাদের টোটাল টাকা পাবে হচ্ছে 40,000, কিন্তু শেয়ার হচ্ছে কত? 1 লাখ। তাহলে 1 লাখ শেয়ার দিয়ে আমরা 40,000কে ভাগ করে দিলে শেয়ার প্রতি আয় বা ইপিএস বা আর্নিং পার শেয়ার পেয়ে যাব 0.40 টাকা। ক্লিয়ার কিনা সবাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমরা বুঝতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্নটা আপনারা এইভাবে সলভ করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। কথা বুঝছেন? এইভাবে সলভ করবেন। এইভাবে সলভ করলে আপনাদের এই বিষয়টা, এই প্রশ্ন সলভিংটা ইজি হবে। ইজি হবে এই কারণেই, আপনি যদি একবারে শর্টে করতে যান, এবার শর্টে করলে কিভাবে করবেন আপনি মনে মনে করে ফেলতে পারবেন। শর্টে আপনি আগে বেসিকটা শিখেন, এরপরে শর্টকাট টেকনিকটা আপনি শিখতে পারবেন। ওকে, সো শর্টকাট টেকনিকটা কি? একই জিনিস একইভাবে আপনি মুখে মুখে করে ফেলবেন, সেটাই হচ্ছে শর্টকাট ওয়ে। ইয়েস স্যার, হ্যাঁ ভাইয়া, কাটাকাটি একটু দেখাবেন। কাটাকাটিটা দেখাবেন? এটা কাটাকাটি দেখানোর কিচ্ছু নাই। এই যে এখানে 0 0 কেটে দেন, 1 2 3, 3টা 4 4, 5টা 5টা, তাহলে এখানে কত থাকে? সরি, এখানে 4টা দিয়ে 4টা কেটে দেন, তাহলে এখানে থাকে 10/4, মানে 4 আর 10। তো আমরা একটা জিনিস জানি কি, এই কোনো কিছু 10 দিয়ে ভাগ করলে জাস্ট এক ঘর আগে একটা দশমিক দিয়ে দিবেন। অর্থাৎ 4কে 10 দিয়ে ভাগ করেছেন, 4-এর আগে একটা দশমিক দিয়ে দিলে অ্যান্সার। তাহলে 0.4 হয়। এই 0.4 মানে হচ্ছে 0.40, একই জিনিস। আবার আপনাকে যদি আমি বলি, মনে করি হ্যাঁ 19কে 10 দিয়ে ভাগ করেন, তাহলে কি করবেন? এক ঘর আগে দশমিক, তাহলে 19, দুইটা সংখ্যা, এই যে 1.9 হবে, এক ঘর আগে দশমিক। ওকে, যে কোনো কিছুকে আপনি 10 দিয়ে ভাগ করলে 100, এক ঘর আগে দশমিক দিবেন। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক দিবেন। ওকে, আর 14 নম্বর প্রশ্ন, নিজ প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন। ভাইয়া, আমি উত্তোলন সংক্রান্ত একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। নিজ প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে আমাদের কি হয়? উত্তোলন নামক একটা বিপরীত মালিকানা সত্ত্ব বাড়ে, মানে মালিকানা সত্ত্ব কমে। অন্যদিকে ব্যবসা থেকে পণ্য চলে যায়, পণ্য চলে গেলে ক্রয়কৃত পণ্য কমে যায়, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়। অর্থাৎ নিজ প্রয়োজনে ব্যবসা থেকে যদি পণ্য উত্তোলন করা হয়, তখন আমাদের উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। থ্যাংক ইউ ভেরি মাচ। না, রেসপন্স যেহেতু এখন কমে গিয়েছে, আমি ক্লাসটাকে শেষ করে দিব না কন্টিনিউ করব বলেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। অপশন দেখলে বোঝা যায়। হ্যাঁ, এখন যদি এখানে খেয়াল করো, এখানে যদি এমন হতো এটা না থাকতো, ডি না থাকতো, তাহলে আমরা কি অ্যান্সার নিতাম? তাহলে আমরা বিটাকে অ্যান্সার নিতাম, ওই যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি অনুসারে। ওকে, কন্টিনিউ। থ্যাংক ইউ। কন্টিনিউ করার জন্য বলেছে, অনেকেই চলে যাচ্ছে। এখন 2-4 জন নিয়ে তো ক্লাস করা যাবে না ভাইয়া, আপনার যদি একটু না থাকেন। র্যা মিলের দুই দিকের পার্থক্য যে হিসাবের মাধ্যমে সৃষ্টি, সেটাকে আমরা কি বলি? অনিশ্চিত হিসাব। আমরা সবাই জানি র্যা মিলের ডেবিট এবং ক্রেডিট, এই দুইটা সাইড যদি না মিলে, হ্যাঁ, সেক্ষেত্রে সাধারণত হ্যাঁ আমরা কি করি? কোনো কিছু ডেবিট ক্রেডিট আর যদি মূলধন উত্তোলনের বিষয়টা না থাকে, তখন আমরা কি করি? ডেবিট ক্রেডিটের পার্থক্যটাকে আমরা অনিশ্চিত হিসাব নামক একটা সাময়িক হিসাব দিয়ে আপাতত মিলিয়ে রাখি। ওকে, সো এটা নিয়ে আর আলোচনা করব না, এটা খুব
ইজি প্রশ্ন, এটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে এই বই দুটার কথা বারবার আমি দেখাচ্ছি, এই বই দুটা আসলে আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল। লাস্ট প্রিপারেশন হিসাবে বা প্র্যাকটিস বুক হিসাবে এটাকে আপনারা অবশ্যই নিয়ে নেবেন, কারণ এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। দেখবেন যে আমরা যেভাবে বইটাকে উপস্থাপন করেছি আপনাদের সামনে, ইনশাল্লাহ আমাদের দেখা দেখি অনেকে এই পথ অনুসরণ করবে সামনে। ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট মানে কি? কে বলতে পারবেন ডিপোজিট ইন ট্রানজিট মানে কি? বলেন তো। ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট বলেছে, এটা কি করতে হবে? অ্যান্সারটা দেন। খুবই সহজ, কমন একটা প্রশ্ন, আপনারা পারেন, আমি জানি আপনারা সবাই পারেন। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ট্রানজিট কি করতে হয়? ওই যে আমরা কি করি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, একটা কথা আছে না কি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মানে আদায় অপেক্ষমান চেক, অপেক্ষমান চেক বা আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যেটাকে আমরা বলি অনাদায়ী চেক, বকেয়া চেক না কিন্তু অনাদায়ী। এটা কি? মনে করেন আপনি আপনার একজন দেনাদারের কাছ থেকে টাকা পাবেন। কত টাকা পাবেন? 10,000 টাকা পাবেন। কার কাছ থেকে? আপনার দেনাদার এক্স এর কাছ থেকে আপনি 10,000 টাকা পাবেন। এই 10,000 টাকা পাওয়ার জন্য আপনি কি করেছেন? এক্স আপনাকে একটা চেক দিয়েছে। তাহলে এই যে চেক দিয়েছে, একটু খেয়াল করেন, আপনি তার কাছ থেকে টাকা আদায়ের জন্য, হ্যাঁ, আপনি যখন এক্স এর কাছ থেকে চেক পেয়েছেন, এই চেকটা আপনি পাইলে আপনি নগদান বইতে কি করবেন? নগদান বইতে আপনি ডেবিট করবেন বা বাড়াবেন। কিন্তু যতদিন পর্যন্ত আপনি ওই ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্টে থেকে চেকটা জমা না দিবেন, ততদিন পর্যন্ত কিন্তু তার এখানে কি হবে না? চেকের টাকাটা জমা হবে না। অর্থাৎ আপনি চেক পেয়েছেন ঠিকই, আপনি নগদান বইতে কি করেছেন? দেনাদার থেকে আদায়ের জন্য চেকটা নগদান বইতে বাড়িয়েছেন, কিন্তু ব্যাংক তার পাস বইতে বাড়াবে না, কারণ ওই চেকটা ব্যাংকে এখনো জমা হয় নাই। এটাকে বলা হয় আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি বা ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে নগদান বইতে আপনি বাড়িয়েছেন, কিন্তু ব্যাংক কি করে নাই? ব্যাংক পাস বইতে বাড়ায় নাই। এখন কি করবে? নগদান বইতে তো আপনি বাড়িয়েছেন, আপনারটা ঠিক আছে, কাজ কে করে নাই? ব্যাংক। তাহলে ব্যাংক কি করবে? আপনার সাথে মিলানোর জন্য, সমতাকরণের জন্য ব্যাংকও এটাকে বাড়াবে। তার মানে এটা কি হবে? ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ হবে। ছুটি এই যে আর অল্প আছে, অল্প অল্প, সামান্য সামান্য, ছুটি হয়ে যাবে, সমস্যা নাই। অবসর ধার্য করা হয় কিসের উপর, কিসের জন্য বলেন তো? অবসর ধার্য করা হয় কিসের জন্য? মনে রাখবেন, অবসরটা সাধারণত এক ধরনের ব্যয়, এক ধরনের ব্যয়। কি ব্যয়? এটা একটা অনগদ ব্যয়, অনগদ ব্যয়, অনগদ ব্যয়। অনগদ ব্যয় কি? যে ব্যয়টা আসলে নগদেও না বাকিতেও না, সেটাই হচ্ছে অনগদ ব্যয়। এই অনগদ ব্যয়টা যদি আপনি না দেখান, তখন আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটা ঘাপলা থেকে যাবে, কারণ আপনি এই ব্যয়টা দেখালেন না, তার মানে ব্যয়টাকে আপনি তখন কম দেখাবেন, আর ব্যয়টা কম দেখালে আপনার বছর শেষে যে মুনাফাটা আসবে সেটা সঠিক হবে না। দ্যাট মিন্স আপনার অবসরটা ধার্য করা হয় কিসের জন্য? সঠিক মুনাফা নির্ণয়ের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে ওকে, এবার পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা এক লাইনে অ্যান্সার করতে পারি, আপনারা চাইলে আমি ব্যাখ্যা দিতে পারি, তবে ব্যাখ্যা দিতে গেলে আপনারা ধাক্কা খাবেন, সেজন্য ব্যাখ্যা দেব না। একটি ফার্মের নিট মুনাফা বলছে, ভাইয়া কি বলেছে? একটি ফার্মের নিট মুনাফা 6,600 টাকা, করের হার 40%। বলছে কর পূর্ব মুনাফা 10% বাড়লে নিট মুনাফা কি হবে? কর পূর্ব মুনাফা যদি 10% বাড়ে, তাহলে নেট মুনাফা কি হবে? মাথায় রাখবেন, মনে রাখবেন, কর পূর্ব মুনাফা
যত পার্সেন্ট বাড়বে নেট মুনাফা তত পার্সেন্ট বাড়বে, শেষ অ্যান্সার, এক কথায় অ্যান্সার। এখন আপনি যদি ব্যাখ্যা চান আমি ব্যাখ্যা দিতে পারবো। ওকে, ব্যাখ্যা দেওয়া লাগবে কিনা একটু বলেন তো, ব্যাখ্যা চান? কে কে ব্যাখ্যা চান একটু দেখি। কে বলছেন 11%? 11% কেন হবে? বলেন তো, ব্যাখ্যা চান কে কে? তাহলে এটা মাথায় রাখলেই হবে। ওকে, দেখেন এখানে নিট মুনাফা আছে, এখানে নিট মুনাফা আছে, তাহলে নিট মুনাফা থেকে কর পূর্ব মুনাফা আগে আমরা বের করব। তাহলে নিট মুনাফা হচ্ছে 6600, সরি নিট মুনাফা কত ভাইয়া? নিট মুনাফা হচ্ছে 6600। এখন এই নিট মুনাফা কিভাবে এসেছে? 40% কর বাদ দেওয়ার পর। তার মানে এই নিট মুনাফা কত পার্সেন্টের টাকা? 60% টাকা। আপনার কর পূর্ব মুনাফা কত ছিল? 100%। 100 দিয়ে গুণ করেন, তাহলে আপনি কর পূর্ব মুনাফা পাবেন। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আপনি পাবেন হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা, এটার নাম হচ্ছে কি? কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা 11,000। এটা আপনি বের করে নেবেন মনে মনে বা সামনাসামনি। এখন এটা যদি 10% বাড়ান, তাহলে এটাকে 10% বাড়ালে কত হবে? এটা 10% কত? 1100। তাহলে কর পূর্ব মুনাফা হবে 12,100, তাই না? এবার কি করবেন? এখান থেকে কর বাদ দিবেন কত? আবার 40% বাদ দিবেন। সেমই তো ঘটনা, কিন্তু সেম ঘটবে। তাহলে 12,100 থেকে আপনি বাদ দিবেন কত? এই 12,100 হচ্ছে কর পূর্ব মুনাফা। এবার এখান থেকে 40% বাদ দিবেন, তাহলে 12,100 মাইনাস 40%। তাহলে 12,100 থেকে আপনি এটা 40% কত হয়? 12,100 এর 40% বাদ দেন, 12,100 এর 40% হচ্ছে 4,840। 4,840 বাদ দিলে আপনার কর পরবর্তী মুনাফা হবে কত? এখন 7,260 টাকা হবে। 7,260, এটা হবে আপনার কর পরবর্তী মুনাফা। এখন আপনি দেখেন পূর্বে কর পূর্ববর্তী মুনাফা ছিল কত? পূর্বে ছিল কত? 6,600, আর এখন কত? 7,260। তাহলে এই দুইটার পার্থক্য করেন, 7,260 আর 6,600। আপনি একটা পার্থক্য, একটা অ্যামাউন্ট পাবেন কত? এটা অ্যামাউন্ট হবে মেবি, এই দুটা পার্থক্য মাইনাস করলে অ্যামাউন্ট হবে যেটা, সেটাই হবে এটার 10%। ওকে, তাহলে এটার জাস্ট কত হয়? আপনি যদি মাইনাস করেন 0.6, এরপরে কত? 6,660। এবার আপনি একটা জিনিস খেয়াল করেন তো, এই যে পূর্বের মুনাফা কি কত ছিল? 6,600। এটার 10% কত? এটার 10%ও কিন্তু 660। অর্থাৎ ঘুরে ফিরে একই জিনিস। সেই জন্য আমরা টেকনিক্যালি এটাই মাথায় রাখবো যে এটা 10% বাড়লে এটা 10%ই বাড়বে। ওকে, অর্থাৎ আপনি এই 6,600-এর সাথে যদি এটা 10% 660 যোগ করে দেন, তাহলেই হয়ে যাবে 7,260। অর্থাৎ কর পূর্ব মুনাফা যদি আপনার 10% বাড়ে, তাহলে আপনার কি নিট মুনাফাও 10% বাড়বে। এটা স্বাভাবিক। মার্কেটিং লাগবে না, মার্কেটিং আমরা এমনি সাজেশন দিয়ে দিব। অ্যাকাউন্টিং এর ম্যানেজমেন্টটাতে প্রশ্ন বেশি তো, আর এখানে নাম্বারও বেশি, সেই জন্য এই দুইটা নিয়ে আমরা কাজ করছি মূলত। ওকে, এখন দেখো 18 নাম্বার প্রশ্ন গেল, 19 নাম্বার প্রশ্ন আমরা জাস্ট খুবই সংক্ষেপে যদি বলি, বলছে একটা সম্পদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 50,000। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ক্লিয়ার হওয়ার জন্য। আমরা
হ্যাঁ শর্টকাটে ঠিক 5 জানুয়ারি ছুটি নাকি ভাই? আর জাস্ট 5টা মিনিট পরে ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ, 5টা মিনিট পরে, জাস্ট 5টা মিনিট। না আসে নাই। ওকে এসে আবার চলে গেছে। ওকে আসছে। দেখো আমরা লাস্ট জিনিসটা শেষ করে দিচ্ছি, একেবারে আজকের আলোচনার সর্বশেষ আলোচনা। আমি জাস্ট একটা বিষয়ে সংক্ষেপে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে। এমন হচ্ছে কেন? আমাদের সর্বশেষ প্রশ্নটা একটু আলোচনা করে দিই। 19 নম্বর প্রশ্ন। আমরা একবারই ক্লাসের এমনিতেও শেষ দিকে চলে এসেছি, হ্যাঁ। তো আমি জাস্ট 19 নম্বর প্রশ্নটা একটু বলি। একটা সম্পদের ক্রয় মূল্য ভাইয়া কত? 50,000 টাকা, স্থাপন ব্যয় 5,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 7,000, আয়ুষ্কাল 12 বছর। এখন স্থাপন ব্যয় মানে সংস্থাপন ব্যয়, তাহলে আমরা সম্পদের মূল্য ধরতে পারি 50 যোগ 5,000, তাহলে কত হয়? 55,000। এই যে স্থাপন ব্যয় আর ক্রয় মূল্য যোগ করলে আমরা মোট ক্রয় মূল্য পাবো, আর এটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত? 7,000। তাহলে এটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে একসাথে যদি ছোট করে লিখে দিই, এখানে হয় 48,000, এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, বার্ষিক অবচয় হয় কত? 4,000। এখন প্রশ্নে কি বলেছে? 3 বছর পরে সম্পদের বহিঃমূল্য কত হবে? 3 বছর পর। ভাই একটা সম্পদ যদি 1 বছরে বার্ষিক অবচয় হয় 4,000, তো 3 বছরে তার অবচয় হবে কত? এই যে 4,000কে 3 দিয়ে গুণ করো, 3 ছাড়া 12,000, এটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। আর আমরা সবাই জানি সম্পদের ক্রয় মূল্য থেকে, তাহলে সম্পদের ক্রয় মূল্য কত? এখানে 55,000, এটা থেকে পুঞ্জীভূত অবচয় 12,000 মাইনাস করলেই আমরা পাবো হচ্ছে বহিঃমূল্য। তাহলে 55 থেকে 12 মাইনাস করো, কত হয়? 45, 43। ওকে, 19-এর এ। অনেকে অনেক অ্যাডভান্স, হ্যাঁ, অনেকে অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারো, অবশ্যই ধন্যবাদ। হাবিবা জান্নাত 19-এর এ হবে। এখানে তোমার অবচয় জানতে চায় নাই, বলছে সম্পদের বহিঃমূল্য। প্রশ্ন তোমাকে আগে বুঝতে হবে, বলছে 3 বছর পরে সম্পদের বহিঃমূল্য, আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে 12,000, কিন্তু বহিঃমূল্য বললে ওই সম্পদের মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ যাবে। আশা করি বুঝতে পেরেছো। এটার আরো টেকনিক আছে, সেটা কোনো এক সময় আমরা সুযোগ পেলে দেখাবো। আমরা 20 নাম্বার প্রশ্নটা একটু মুখে মুখে বলে দিই। সেটা হচ্ছে কি বলছে? বলছে ক্রয় বই থেকে, ভাইয়া ক্রয় বই থেকে যদি সাবসিডিয়ারি লেজার মানে হচ্ছে সহকারী খতিয়ান, বাংলায় বলি সহকারী খতিয়ান। সাবসিডিয়ারি লেজার মানে হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে ক্রয় বই থেকে যদি আমরা সহকারী খতিয়ানে কোনো কিছু স্থানান্তর করি, মাথায় রাখবেন বিশেষ ব্যক্তিদের মিল বিশেষ ব্যক্তির সাথে, যার কারণে প্রতিদিনই বিশেষ ব্যক্তিদের বিশেষ আড্ডা জমে। অর্থাৎ এই ক্রয় বই হচ্ছে ক্রয় জাবেদার সনাতন যুগ, মানে এটা হচ্ছে একটা ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদা হচ্ছে একটা বিশেষ জাবেদা, আর খতিয়ানের মধ্যে সহকারী খতিয়ানও একটা বিশেষ খতিয়ান। সো বিশেষের সাথে বিশেষের যেহেতু মিল, এই মিলটা হবে প্রতিদিন। ওকে, তাহলে বিশেষের সাথে বিশেষের মিল হচ্ছে প্রতিদিন। এই টেকনিকটা আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে এটা হবে দৈনিক। প্রতিদিন মানে হচ্ছে দৈনিক। কিন্তু যদি এমন হতো, কি হতো? এমন যদি হতো আমি পাখির মতো, তাই না? তাহলে এই ক্রয় বই থেকে যদি সাবসিডিয়ারি খতিয়ান বা সহকারী খতিয়ানে না গিয়ে যদি বলতো সাধারণ খতিয়ান, ভাই সাধারণ খতিয়ান কিন্তু আর বিশেষ না, তখন আর প্রতিদিন এদের মধ্যে রিলেশন হতো না, তখন হতো প্রতি মাসে। আপনারা কি ক্লিয়ার? 12টা বেজে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা এখনই শেষ করে দিলাম। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকের ক্লাসটা ফাইনালি আসলে কেমন লাগলো? যদিও ক্লাসে আমাদের ক্যামেরা জনিত একটু প্রবলেম ছিল, আর আমি আজকে